মাত্র ৩০-৪০ বছর আগে বিশ্বের মানচিত্রে চীন ছিল একটি উন্নয়নশীল দেশ, আর আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে মেড ইন চায়না লেখা পণ্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশাল প্রযুক্তি শক্তি, দ্রুত শক্তিশালী হয়ে ওঠা সামরিক ক্ষমতা। এখন প্রশ্ন উঠেছে, চীন কি সত্যি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে? বিশ্ব নেতৃত্ব কি বদলে যাচ্ছে, নাকি আমরা শুধু ইতিহাসের আরেকটি শক্তির প্রতিযোগিতা দেখছি? আজকের ভিডিওতে আমরা তথ্য, বাস্তবতা এবং বিশ্লেষণের ভিত্তিতে খুঁজে বের করব আমেরিকা নাকি চীন, কে হবে আগামী বিশ্ব নেতা। Legal Talks PD, on the path of law, with awareness, in support of justice. সুপার পাওয়ার মানে আসলে কি? আমরা অনেক সময় সুপার পাওয়ার শব্দটি শুনলেই কল্পনা করি বিশাল সেনাবাহিনী, আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী অস্ত্র বা সামরিক শক্তির প্রদর্শন। মনে হয় যে দেশের অস্ত্র যত বেশি, সেই দেশই সবচেয়ে শক্তিশালী। কিন্তু বাস্তব বিশ্ব রাজনীতি এতটা সরল নয়। একটি দেশ সত্যিকার অর্থে সুপার পাওয়ার হয় তখনই যখন তার শক্তি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বরং অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি, সংস্কৃতি এবং মানুষের সক্ষমতা সবকিছু মিলিয়ে বিশ্বকে প্রভাবিত করার সক্ষমতা অর্জন করে। বিশ্লেষকদের মতে একটি দেশকে সুপার পাওয়ার হিসাবে বিবেচনা করার জন্য 5টি প্রধান ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, অর্থনৈতিক শক্তি। একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে পারে না। অর্থনীতি নির্ধারণ করে একটি দেশের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান, বিনিয়োগ এবং আন্তর্জাতিক প্রভাব। যে দেশের অর্থনীতি বড় ও স্থিতিশীল, সে দেশ আন্তর্জাতিক বাজারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেশি পায়। দ্বিতীয়ত, প্রযুক্তিগত সক্ষমতা। আজকের পৃথিবীতে প্রযুক্তি আসল শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং উন্নত বৈজ্ঞানিক উদ্ভাবন একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। যে দেশ নতুন প্রযুক্তি তৈরি করতে পারে, সেই দেশই আগামী বিশ্বকে নেতৃত্ব দেয়। তৃতীয়ত, সামরিক ক্ষমতা। সামরিক শক্তি এখনও গুরুত্বপূর্ণ, কারণ একটি দেশকে শুধু উন্নত হওয়াই নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেও সক্ষম হতে হয়। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত প্রভাব তৈরি করে। তবে আধুনিক বিশ্বে সামরিক শক্তি একমাত্র নির্ধারক নয়, বরং এটি বড় কাঠামোর একটি অংশ মাত্র। চতুর্থত, বৈশ্বিক প্রভাব বা গ্লোবাল ইনফ্লুয়েন্স। একটি সুপার পাওয়ার শুধু নিজের দেশের ভিতরে শক্তিশালী থাকলেই হয় না, তাকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক চুক্তি এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপস্থিত থাকতে হয়। যখন অন্য দেশগুলোর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটি দেশের অবস্থান বিবেচনা করে, তখনই বোঝা যায় সেই দেশের বৈশ্বিক প্রভাব কতটা শক্তিশালী। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানব সম্পদ ও উদ্ভাবন। মানুষই একটি দেশের প্রকৃত শক্তি। দক্ষ জনশক্তি, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, গবেষণা পরিবেশ এবং নতুন ধারণা তৈরির স্বাধীনতা দীর্ঘমেয়াদে একটি দেশকে এগিয়ে রাখে। ইতিহাস দেখিয়েছে, যেসব দেশ মানুষের মেধাকে কাজে লাগাতে পেরেছে, তারাই টেকসই নেতৃত্ব গড়ে তুলেছে। এই 5টি উপাদান একত্রে কাজ করলেই একটি দেশ সত্যিকার অর্থে সুপার পাওয়ার হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে। যুদ্ধ শেষে ইউরোপীয় অনেক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রে উঠে আসে যুক্তরাষ্ট্র। শক্তিশালী অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, সামরিক সক্ষমতা এবং বৈশ্বিক জোট গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে একক সুপার পাওয়ারে পরিণত হয়। বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি উন্নয়ন, এমনকি সাংস্কৃতিক প্রভাব, সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি ছিল অত্যন্ত শক্তিশালী। বহু দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির বড় সিদ্ধান্তগুলোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল নির্ধারক, কিন্তু সময় কখনো স্থির থাকে না। 21শ শতকে প্রথমবারের মতো বিশ্ব একটি নতুন পরিবর্তনের সাক্ষী হতে শুরু করে। ধীরে ধীরে এমন একটি দেশ গড়ে উঠে আসতে থাকে যে শুধু অর্থনীতিতে নয়, প্রযুক্তি, উৎপাদন, অবকাঠামো এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি দেখাতে শুরু করে। এই উত্থান এত দ্রুত ছিল যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেন। সেই দেশটি হলো চীন। গত কয়েক দশকে চীন এমন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি দেখিয়েছে যা আধুনিক ইতিহাসের সবচেয়ে দ্রুত রূপান্তরগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। তারা শুধু নিজেদের উন্নয়ন করেনি, বরং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হয়েছে আজকের সবচেয়ে বড় বৈশ্বিক বিতর্ক। চীন কি সত্যি যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের পরবর্তী আলোচনায় যেতে হবে, যেখানে আমরা দেখব চীনের উত্থান ঠিক কিভাবে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। চীনের উত্থান, ইতিহাসের দ্রুততম অর্থনৈতিক পরিবর্তন। 1980 সালের দিকে চীন ছিল মূলত কৃষিভিত্তিক অর্থনীতি। তখন তাদের মাথাপিছু আয় ছিল অনেক কম, কিন্তু এরপর তারা একটি বড় সিদ্ধান্ত নেয়, বিশ্বের জন্য উৎপাদন কেন্দ্র হয়ে ওঠা। বিদেশি বিনিয়োগ গ্রহণ, শিল্পাঞ্চল তৈরি, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমশক্তিকে কাজে লাগিয়ে চীন ধীরে ধীরে শিল্প শক্তিতে পরিণত হয়। বিশ্বের বড় বড় কোম্পানি তাদের কারখানা চীনে স্থানান্তর করে, কারণ কম খরচ, দ্রুত উৎপাদন, বৃহৎ শ্রমশক্তি। ফলাফল, চীন হয়ে ওঠে বিশ্বের কারখানা। কয়েক দশকের মধ্যে শত কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসে। এমন অর্থনৈতিক রূপান্তর ইতিহাসে খুব কম দেখা গেছে। আজ চীন বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় শক্তিগুলোর একটি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি কেন এখনো এগিয়ে? চীন দ্রুত বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ভিন্ন। আমেরিকার শক্তি শুধু উৎপাদনে নয়, উদ্ভাবনে।
বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানি, আর্থিক বাজার, সফটওয়্যার শিল্প এবং গবেষণা খাত যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। আর সবচেয়ে বড় বিষয়, মার্কিন ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। বিশ্বের বড় আন্তর্জাতিক লেনদেন এখনও ডলারে হয়। এর মানে যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক নয়, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কেন্দ্র। তাই অর্থনীতির দৌড়ে চীন দ্রুত এগোলেও নেতৃত্ব পুরোপুরি বদলে যায়নি। প্রযুক্তির যুদ্ধ, ভবিষ্যৎ কার হাতে? 21 শতকের আসল যুদ্ধ হচ্ছে প্রযুক্তির যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এগুলো ভবিষ্যৎ শক্তির ভিত্তি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রযুক্তি উদ্ভাবনের নেতা। তাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা ল্যাব এবং স্টার্টআপ সংস্কৃতি নতুন প্রযুক্তি তৈরি করে। অন্যদিকে চীন ভিন্ন পথ নেয়। তারা রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন শুরু করে। বিশাল বিনিয়োগ দিয়ে AI, টেলিকম এবং স্মার্ট অবকাঠামোতে দ্রুত অগ্রগতি করে। চীনের শক্তি হলো দ্রুত বাস্তবায়ন, যুক্তরাষ্ট্রের শক্তি হলো নতুন ধারণা সৃষ্টি। এই দুটো মডেলের সংঘর্ষে আজকের প্রযুক্তির প্রতিযোগিতা। নতুন যুগের শক্তি, সেমিকন্ডাক্টর ও AI। আজকের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তেল নয়, চিপ। কম্পিউটারের চিপ ছাড়া আধুনিক প্রযুক্তি সম্ভব না। AI থেকে শুরু করে যুদ্ধ প্রযুক্তি সবকিছু নির্ভর করে সেমিকন্ডাক্টরের উপর। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনও বড় সুবিধায় রয়েছে। চীন দ্রুত নিজস্ব প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছে যাতে বিদেশি নির্ভরতা কমানো যায়। AI ক্ষেত্রেও দুই দেশের প্রতিযোগিতা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, কারণ AI শুধু ব্যবসা নয়, পুরো সভ্যতাকে বদলে দিতে পারে। সামরিক শক্তি, কে আসল নিরাপত্তা নেতা? সামরিক শক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটি রয়েছে, বিমান বাহিনী, রণতরী, উন্নত যুদ্ধ প্রযুক্তি এবং বৈশ্বিক সামরিক উপস্থিতি তাদের বড় সুবিধা দেয়। চীনও দ্রুত সামরিক আধুনিকায়ন করেছে, বিশেষ করে নৌবাহিনী এবং মিসাইল প্রযুক্তিতে তারা দ্রুত এগোচ্ছে। তবে পার্থক্য হলো যুক্তরাষ্ট্রের শক্তি বৈশ্বিক, চীনের শক্তি এখনও আঞ্চলিকভাবে বেশি কেন্দ্রীভূত। অর্থাৎ প্রতিযোগিতা বাড়ছে, কিন্তু ভারসাম্য এখনও পুরোপুরি বদলে যায়নি। বৈশ্বিক প্রভাব ও কূটনীতি, শক্তি শুধু অস্ত্র দিয়ে আসে না, আসে প্রভাব দিয়ে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক প্রভাব তৈরি করেছে। সিনেমা, শিক্ষা, প্রযুক্তি, মিডিয়া সব মিলিয়ে একটি বৈশ্বিক প্রভাব গড়ে উঠেছে। চীন ভিন্ন কৌশল নেয়। তারা অবকাঠামো বিনিয়োগ, বন্দর নির্মাণ, রেল লাইন এবং উন্নত প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করে। অনেক উন্নয়নশীল দেশ অর্থনৈতিক কারণে চীনের সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছে। ফলে বিশ্বে দুইটি আলাদা ধরনের প্রভাব তৈরি হয়েছে। মানুষই ভবিষ্যৎ শক্তি। দীর্ঘমেয়াদে একটি দেশের শক্তি নির্ভর করে তার মানুষের ওপর। চীনের বিশাল জনশক্তি তাদের শিল্প উন্নয়নে সাহায্য করেছে, কিন্তু এখন জন্মহার কমে যাওয়ায় ভবিষ্যৎ শ্রমশক্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মেধাবী মানুষ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বৈচিত্র্যময় মানব সম্পদ উদ্ভাবনের বড় অংশ। তাই ভবিষ্যতের লড়াই শুধু দেশের নয়, মেধার লড়াই। চীনের সামনে বড় চ্যালেঞ্জ। চীনের উত্থান শক্তিশালী হলেও চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক ভারসাম্য পরিবর্তন, ঋণ ও রিয়েল এস্টেট চাপ, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তিতে নির্ভরতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিযোগিতা। এই কারণগুলো ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্র কেন এখনো শক্ত অবস্থানে? যুক্তরাষ্ট্রের বড় সুবিধা হলো উদ্ভাবন সংস্কৃতি, ডলার ভিত্তিক অর্থনীতি, বৈশ্বিক মিত্র জোট, গবেষণার পরিবেশ, দ্রুত অভিযোজন ক্ষমতা। ইতিহাসের বহুবার চ্যালেঞ্জ এলেও তারা নতুন প্রযুক্তির মাধ্যমে নিজেদের পুনর্গঠন করেছে। এটাই তাদের দীর্ঘমেয়াদী শক্তি। ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা। বিশ্ব এখন একক শক্তির দিকে নয়, বরং বহু শক্তির ভারসাম্যের দিকে যাচ্ছে। চীন উঠেছে, যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে আছে, নতুন অর্থনীতি উঠে আসছে। বিশ্ব এখন আত্মনির্ভরশীল। কেউ একা পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে চীন কি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে? বাস্তব উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ, কিন্তু সম্পূর্ণভাবে না। চীন দ্রুত উঠেছে, যুক্তরাষ্ট্র এখনো নেতৃত্ব ধরে রেখেছে। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে ক্ষমতা ভাগ হতে যাচ্ছে। ভবিষ্যৎ হয়তো একক সুপার পাওয়ারের হবে না, বরং প্রতিযোগিতা, সহযোগিতা এবং প্রযুক্তি নির্ভর নতুন বিশ্ব ব্যবস্থার হবে। এবং এই পরিবর্তনই আমাদের সময়ের সবচেয়ে বড় গল্প। বিশ্ব বদলাচ্ছে। আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে ক্ষমতার মানচিত্র ধীরে ধীরে নতুনভাবে আঁকা হচ্ছে। কয়েক দশক আগে পৃথিবী ছিল প্রায় একক নেতৃত্বের অধীনে। সিদ্ধান্ত, অর্থনীতি, প্রযুক্তি সবকিছুতেই একটি শক্তির প্রভাব ছিল স্পষ্ট। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। নতুন শক্তি উঠে আসছে, পুরনো শক্তি নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন কৌশল নিচ্ছে, আর পুরো বিশ্ব এক অদ্ভুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। চীন দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। যুক্তরাষ্ট্র এখনো উদ্ভাবন, সামরিক সক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্য দেশগুলো ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। ফলে প্রশ্নটা আর দুই দেশের প্রতিযোগিতা নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে। তাহলে সামনে কি অপেক্ষা করছে? বিশ্ব কি আবার একজন একক নেতাকে দেখবে, নাকি আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে একাধিক শক্তি মিলেই গড়ে তুলবে নতুন ভারসাম্যপূর্ণ পৃথিবী? এই পরিবর্তন শুধু রাজনীতি বা
বা অর্থনীতির বিষয় নয়, এর প্রভাব পড়বে প্রযুক্তি, কর্মসংস্থান, আন্তর্জাতিক সম্পর্ক, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন বিশ্বে নেতৃত্ব দেবে কে? চীন, যুক্তরাষ্ট্র, নাকি সম্পূর্ণ এক নতুন ভারসাম্য? আপনার দৃষ্টিতে ভবিষ্যতের বিশ্ব কেমন হতে যাচ্ছে? Legal Talks PD, on the path of law, with awareness, in support of justice.